আসসালামু আলাইকুম। ফিজিক্সের প্রথম লেকচারে তোমাদের সকলকে স্বাগতম। ফিজিক্সের প্রথম লেকচার হলো গতি। গতির যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি আছে সেই বিষয়গুলি হলো গতি ও স্থিতি, বিভিন্ন প্রকার গতি, রাশি স্কেলার রাশি, স্কেলার রাশি এবং ভেক্টর রাশি, দূরত্ব সরণ, দ্রুতীয় বেগ, ত্বরণ ও মন্দন। ফার্স্ট অফ অল আমি আলোচনা করব গতি। গতি কি জিনিস? গতি এই শব্দটার সঙ্গে আমরা সকলেই আগে থেকে পরিচিত। এখন আসো আমরা ফিজিক্সের ডেফিনেশনে গতি জিনিসটা আসলে কি। গতি হলো সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে, সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে। অর্থাৎ এইখানে পারিপার্শ্বিকের সাপেক্ষে কথাটা অনেক গুরুত্বপূর্ণ। যেমন মনে করো তুমি কোথাও যাচ্ছ, বাসে বসে রয়েছ, বাসের সিটে বসে রয়েছে। এখন তুমি যদি জানলা দিয়ে পাশে তাকাও, দেখা যাবে যে রাস্তার পাশে যে গাছগুলো আছে সেই গাছগুলো দেখা যাবে যে পিছনের দিকে দৌড়াচ্ছে। আসলে কি গাছগুলো দৌড়াচ্ছে? না। কিন্তু কি ব্যাপারটা হলো তোমার সাপেক্ষে ওই গাছগুলি কি ছিল? গতিশীল ছিল। কিন্তু দেখো, তুমি যদি তোমার বাসের সিটে তোমার পাশে বসে থাকা তোমার বন্ধু কি তোমার সাথে কি গতিশীল? গতিশীল না, সে কিন্তু অবশ্যই স্থির হয়ে রয়েছে। তবে গতি এবং স্থিতি নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে? একটা অবশ্যই প্রসঙ্গ কাঠামো অথবা মূল বিন্দু একটার সাপেক্ষে আরেকটা ধরে নিলাম, একটার সাপেক্ষে আরেকটা ধরে নিলাম। আর স্থিতি জিনিসটা কি? স্থিতি স্থিতি হলো সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না ঘটে, এটা অবস্থানের পরিবর্তন ঘটবে না। পরিবর্তন ঘটবে না, আর এটা গতিতে অবস্থানের পরিবর্তন ঘটবে না। এখন আসলে পৃথিবীতে আসলে পরম কোনো গতিও নেই এবং পরম কোনো স্থিতিও নেই। কারণ কি দেখো, পরম গতি আর পরম স্থিতি। পরম গতিটা কি জিনিস? পরম গতি হলো প্রকৃত পক্ষে স্থির ও প্রকৃত পক্ষে গতিশীল কোনো যদি বস্তু থাকে সেই বস্তুর গতিকে পরম গতি বলা হয়। আর পরম স্থিতি হলো তোমার প্রকৃত পক্ষে স্থির কোনো বস্তুকে পরম স্থিতি বলা হয়। এখন এই টোটাল সারা দুনিয়ার ভিতর তুমি পরম গতিশীল কোনো বস্তু পাবা না, আবার পরম স্থিতিশীল কোনো বস্তু পাবা না। কারণ কি দেখো, আমরা যখন গতিটা নির্ণয় করি তখন আমরা একটার সাপেক্ষে একটা নির্ণয় করি। তুমি যদি পুরা পৃথিবীটা দিয়ে কল্পনা করো, এই পুরা পৃথিবীটা তো সূর্যের চারদিকে ঘুরতেছে, তাহলে আমরাও গতিশীল, তাহলে আমরা তো প্রকৃতপক্ষে স্থির না। তার মানে পরম স্থিতি নেই। আবার পরম গতি, এটা কার সাপেক্ষে নির্ণয় করছে? এইটাও তো মানে মনে করো সূর্যটাও তো আবার তার গ্যালাক্সি কে কেন্দ্র করে কি করতেছে? ঘুরতেছে। অর্থাৎ ওই গ্যালাক্সির সাপেক্ষে এইটা হলো সূর্যটা গতিশীল ছিল। আহ সুতরাং পৃথিবীতে আমরা পরম কোনো গতি পাবো না, পরম কোনো স্থিতি পাবো না। এই জন্যই বলা হয় সকল স্থিতি আপেক্ষিক এবং সকল স্থিতি এবং সকল গতি আপেক্ষিক। সকল স্থিতি ও গতি আপেক্ষিক, অর্থাৎ একটার সাপেক্ষে আরেকটা ধরে নিয়ে নির্ণয় করা। দেন আসো বিভিন্ন প্রকারের গতি। বিভিন্ন প্রকারের গতি, পৃথিবীতে বিভিন্ন প্রকারের গতি রয়েছে। এখানে আমি গতির কয়েকটা প্রকার গতি লিখে রাখছি। তারপর সর্বপ্রথম লিখছি সরল রৈখিক গতি। সরল রৈখিক গতিটা কি?
সরলরৈখিক গতিটা হলো যখন কোনো বস্তুর গতি একটা সোজা সরল রেখায় সীমাবদ্ধ থাকে। যেমন মনে করো এই হলো রাস্তা, এই রাস্তার উপর দিয়ে যদি একটা বাস অথবা ট্রাক চলমান থাকে, সোজা সড়কের যে গতিটা, গাড়ির চলন গতি, সেটা হলো আমাদের সরলরৈখিক গতি। অর্থাৎ যখন কোনো একটা বস্তু সোজা সরল রেখায় চলবে তখন ওই বস্তুর গতিকে সরলরৈখিক গতি বলে। অথবা অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তু গতিও আমাদের কি বলে? সরলরৈখিক গতি বলে। তারপর আসলে ঘূর্ণন গতি। ঘূর্ণন যে গতিটা কি? ঘূর্ণন গতি হলো যখন কোন একটা বস্তু একটা বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে একটা বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে থাকে। একটা বিন্দুকে কেন্দ্র করে যখন একটা বস্তু কি করতে থাকে, বারবার ঘুরতে থাকে, তখন ওই যে বস্তুর গতি সেটাকে বলা হয় ঘূর্ণন গতি। ঘূর্ণন উদাহরণ কি কি আছে? যেমন মনে করো ফ্যানের পাখার গতি, ফ্যানের পাখার গতি, তারপরে ঘড়ির কাঁটার গতি, ঘড়ির কাঁটার গতি ইত্যাদি। এরকম অসংখ্য উদাহরণ তোমরা দিতে পারো। তারপর আসুন চলন গতি। চলন গতিটা কি জিনিস? চলন গতি যখন কোনো বস্তুর গতি যদি এমন হয় যে বস্তুটার সকল কণা একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে, সমান দূরত্ব অতিক্রম করে, তখন ওই বস্তুর গতিকে চলন গতি বলে। যেমন মনে করো টেবিলের উপরে একটা যদি বই থাকে, ওই বইটাকে যদি আমরা টেবিলের এক পাশ থেকে আরেক পাশে টানি, এভাবে টানি, তাতে দেখা যায় যে বইয়ের প্রত্যেকটা কণা সমান সময় সমান পথ অতিক্রম করে। তাহলে টেবিলের মধ্যে বই টানি নেওয়ার গতি একটা আমাদের চলন গতি বলে ধরা যায়। দেন আসো পর্যায়বৃত্ত গতি, অনেক গুরুত্বপূর্ণ গতিটা। পর্যায়বৃত্ত গতিটা কি? কোন বস্তুর গতি যদি এমন হয় যে বস্তুটি নির্দিষ্ট সময় পর পর একটা বিন্দুকে কেন্দ্র করে একই দিক থেকে বারবার অতিক্রম করে, তখন এই বস্তুর গতিটাকে বলা হয় পর্যায়বৃত্ত গতি বলা হয়। এখন আসো এর উদাহরণ কি কি হতে পারে পর্যাবৃত্ত গতি? যেমন মনে করো ঘড়ির কাঁটার গতি, কারণ কি? যেমন মনে করো ঘড়ির সেকেন্ডের কাঁটা ঠিক 60 সেকেন্ড পর এই 12টাকে অতিক্রম করে, বারবার প্রত্যেকটা সময় 60 সেকেন্ড লাগে, কোনো সময় 59 সেকেন্ড অথবা 61 সেকেন্ড লাগবে না। এই যে নির্দিষ্ট সময়, এটাকে বলা হয় হলো পর্যায়কাল। অর্থাৎ একবার ঘূর্ণন সম্পূর্ণ করতে যেই সময় নেবে ওটাকে বলা হবে কি? পর্যায়কাল। পর্যায়কালও অনেক গুরুত্বপূর্ণ। দেন আসলো দোলন গতি। এইখান থেকে আমরা দেখো একটা টার্ম পাইছি পর্যায়কাল, অর্থাৎ একটা পূর্ণ কম্পন সম্পূর্ণ করতে যেই সময় লাগে তাকে পর্যায়কাল বলে। কারণ এই পর্যায়কালের অর্ধেক সময় যদি একদিকে এবং আর বাকি অর্ধেক সময় যদি তার বিপরীত দিকে চলে কোনো একটা বস্তু, তখন ওই বস্তুর গতিকে দোলন গতি বলা হয়। যেমন মনে করো এখানে আমরা একটা বস্তু ঝুলাই দিলাম,
বস্তু এই বস্তুটা টান দেখে এই পর্যন্ত নিয়ে যদি সাইডে দিই, তখন ঘটনাটা ঘটবে কি এই পর্যন্ত এদিকে উঠে চলে আসবে। অর্থাৎ টোটাল এই টাইমটা হলো তোমার পর্যায়কাল। এই পর্যায়কালের অর্ধেক সময় দেখো এদিকে যাচ্ছে এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে যাচ্ছে। অর্থাৎ এই টাইপের যে গতিগুলো আছে সেই গতিগুলো হলো তোমার ভ্রমণ গতি। ঠিক আছে? এখন তোমরা যারা আমার এই লেকচারটা দেখবা তখন তোমরা অবশ্যই খাতা কলম পড়বে। কারণ কি সায়েন্সের পড়াশোনা ভাই তোমার লেখা ছাড়া হয় না। তুমি যতই মুখ দিয়ে বক বক করে পড়াশোনা করে যাবা পড়া হবে। ওইটা দেখবা যে পরীক্ষার হলে যে তোমাদের মনে পড়তেছে না, আচ্ছা মনে পড়বে। এই জন্য পদার্থবিজ্ঞান যখন পড়াশোনা করবো অবশ্যই খাতায় নিজেকে পড়াশোনা করার ট্রাই করবো, তা না হলে হবে না। পড়াও লেখা এটা ফুলফিল কমপ্লিট হবে তখনই যখন তুমি পড়ার সাথে সাথে লেখবা, তখনই একটা বিষয় তোমার দ্রুত মাত্রায় ক্যাপচার করবে। দ্বিতীয় টপিক দেখো রাশি। রাশি কি জিনিস? ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায়, ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। পরিমাপ যায় তাকে রাশি বলে। এই পৃথিবীতে যা কিছু পরিমাপ করতে পারবো, যেমন তোমার ভর পরিমাপ করতে পারবো, তোমার উচ্চতা পরিমাপ করতে পারো, তাহলে আমাদের ভর একটা রাশি, উচ্চতা একটা রাশি। আবার মনে করো তোমার যে পড়ার টেবিল আছে, এই পড়ার টেবিলের দৈর্ঘ্য মাপতে পারো, দৈর্ঘ্য একটা রাশি। প্রস্থ মাপতে পারো, প্রস্থ আর একটা রাশি। ঠিক আছে? ইত্যাদি এরকম যা কিছু তোমার চোখে দেখা যা কিছু তুমি পরিমাপ করতে পারবা, এই সমস্ত কিছুকে কি বলা হয়? রাশি বলা হয়। এখন দেখো রাশির প্রকার, রাশি কয় প্রকার? দিক বিবেচনায় রাশি হলো তোমার দুই প্রকার। দিক বিবেচনা, দিক বিবেচনায় রাশি দুই প্রকার। একটা হলো তোমার স্কেলার রাশি, স্কেলার রাশি, আর দ্বিতীয় হলো তোমার ভেক্টর রাশি, ভেক্টর রাশি। এখন আসো স্কেলার রাশি কি জিনিস আর ভেক্টর রাশি কি জিনিস। স্কেলার রাশি যে সকল রাশি প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের দরকার হয় কিন্তু দিকের উল্লেখ করতে হয় না, তাদেরকে স্কেলার রাশি বলে। যে সকল রাশি প্রকাশের জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয়, তাদেরকে ভেক্টর রাশি স্কেলার রাশি বলে। এখন যেমন মনে করো তোমার টেবিলের দৈর্ঘ্য, দৈর্ঘ্য কি আমরা এখন এরকম কি কখনো বলি যে টেবিলের দৈর্ঘ্য উত্তর দিকে 10 মিটার, পশ্চিম দিকে 5 মিটার, এরকম কখনো বলি না। এই জন্য দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে আমাদের দিকের উল্লেখ করতে হয় না, শুধুমাত্র মান বলেই হয়। সুতরাং দৈর্ঘ্য একটা স্কেলার রাশি। এরকম আরো স্কেলার রাশি আছে, দৈর্ঘ্য, ভর, দ্রুতি, কাশ, শক্তি, সময়, তাপমাত্রা ইত্যাদি। এই স্কেলার রাশি এবং ভেক্টর রাশিগুলো মনে রাখবো। এইখান থেকে তোমরা একটা হলেও এমসিকিউ আসে, দেখা যায় প্রতি ইয়ারে এখান থেকে এমসিকিউ আসে। দেন আসুন ভেক্টর রাশি। ভেক্টর রাশি কি জিনিস?
ভেক্টর রাশি। যে সকল রাশি প্রকাশের জন্য মানের সাথে সাথে তোমার দিকের উল্লেখ করতে হয়, মানের সাথে দিকের উল্লেখ করতে হয়, দিকের উল্লেখ করতে হয় তাদেরকে ভেক্টর রাশি বলে। অর্থাৎ এই সকল রাশি প্রকাশ করতে হলে তোমার মান তো লাগবেই এবং তার সাথে দিকের উল্লেখ করতে হবে। যেমন মনে করো তোমার বাড়ির অবস্থান, মনে করো এই হলো এই পয়েন্টে একজন তুমি দাঁড়ায় গেছো এবং একজন ব্যক্তি তোমার কাছে এসে জিজ্ঞাসা করলো যে এখানে মসজিদ কোথায়, এখানে মসজিদ কোথায়, তাহলে তুমি কি বলবা? অবশ্যই যে কোনো একটা দিকের উল্লেখ করতে হবে যে ভাই আপনি এই দিকে যান, তাহলে এই দিক কি দিক? উত্তর দিক, উত্তর দিক। আর এই যে এটা কি দিক? দক্ষিণ দিক। মসজিদটা যদি এই দিকে থাকে তাহলে তুমি বলবা যে উত্তর দিকে 10 মিটার আগায় গেলে মসজিদ দেখা যায়। তাহলে আমাদের অবস্থানটা নির্ণয় করতে আমরা কিসের উল্লেখ করি? দিকের উল্লেখ করতে হয়। তাহলে এই টাইপের যে রাশিগুলো আছে সেগুলো হলো আমাদের ভেক্টর রাশি। অর্থাৎ যে সকল রাশি প্রকাশ করার জন্য মানের সাথে সাথে দিকের উল্লেখ করতে হবে সেই সকল রাশি ভেক্টর রাশি বলা হয়। এখন আসলে ভেক্টর রাশির প্রকাশের নিয়ম। ভেক্টর রাশি আমরা কত ভাবে প্রকাশ করতে পারি? ভেক্টর রাশি প্রকাশের নিয়ম। দেখ, ভেক্টর রাশিকে আমরা 3 ভাবে প্রকাশ করতে পারি। যেমন মনে করো এ একটা অবস্থান, এ অবস্থান থেকে একজন ব্যক্তি বি অবস্থানে আসবে, এটা এ, এটা বি। তাহলে আমরা বলতে পারবো কি বস্তুটা এ থেকে বিতে গেছে, অর্থাৎ এইটাকে আমরা লিখতে পারি এ থেকে বি। উপরে আমরা তীর চিহ্ন দিতে পারি, এই তীর চিহ্ন দ্বারা বোঝাবে যে বস্তুটা এ থেকে বির দিকে যাচ্ছে। আর যদি আমরা এইটাকে এরকম লিখতাম তাহলে বোঝা যেত বস্তুটা কি বি থেকে এতে আসছে। দ্বিতীয় নাম্বার হলো আমরা বোল্ড হরফে লিখতে পারি, বোল্ড, বোল্ড মোটা অক্ষরে লিখে দিতে পারি। আর একটা নিয়ম। আর তৃতীয় নাম্বার হলো আমরা নিচে টানিয়ে লিখতে পারি, তাই থেকে দিতে গেছে। এই 3 ভাবে আমরা ভেক্টর রাশিকে প্রকাশ করতে পারি। এখন শোনো, তৃতীয় নাম্বার টপিক শেষ। এখন দেখবো আমরা দূরত্ব ও সরণ। দূরত্ব ও সরণ। ফার্স্টে আসো দূরত্ব, ডিস্টেন্স। দূরত্বটা কি জিনিস? সময়ের সাথে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে তখন থেকে দূরত্ব বলে। বা আমি সংজ্ঞাটা লিখে দিচ্ছি, দেখুন। সময়ের সাথে, সময়ের সাথে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে তখন তাকে দূরত্ব বলে। সময়ের সাথে যখন কোনো বস্তুর অবস্থানে পরিবর্তন ঘটে তখন তাকে দূরত্ব বলে। যেমন মনে করো এই হলো তোমার বাসা, এই হলো তোমার বাসা। এই বাসা থেকে এই হলো তোমার স্কুল,
এখন বাসা থেকে মনে করো তোমার এই স্কুল 100 মিটার দূরে, 100 মিটার দূরে। তো বাসা থেকে তুমি যখন যাত্রা শুরু করবা তখন আর যখন স্কুলে এসে বসে তখন তুমি কত মিটার পথ অতিক্রম করবে? 100 মিটার। এই যে যে অবস্থানের পরিবর্তনটা, আগে তুমি বাসায় ছিলা, আসলে এখন স্কুলে, এই যে যে অবস্থানের পরিবর্তনটা, এই অবস্থানের পরিবর্তনটাকে দূরত্ব বলা হয়। এই দূরত্ব যে কোনো ভাবে হতে পারে, আঁকা বাঁকা পথে হতে পারে, আবার সোজা পথে হতে পারে। দূরত্বের একক, একক জিনিসটা কি? দূরত্বের একক, দূরত্বের একক হবে হলো তোমার মিটার। দেন মাত্রা, মাত্রা হবে তোমার এই একক মাত্রা, মনে রাখবে এগুলো থেকে তোমাদের এই ছিল 80। দূরত্ব জিনিসটাকে যেহেতু দেখো এখানে সময় ইসের দিকের উল্লেখ নাই, বলা হয়েছে যে সময়ের সাথে সাথে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে তখন তাকে দূরত্ব বলে, কিন্তু এখানে কোনো দিকের উল্লেখ নাই। এই জন্যই দূরত্ব একটা কি রাশি? স্কেলার রাশি। দূরত্ব হলো স্কেলার রাশি। এখন আসলো বুঝবো সরল। সরল জিনিসটা কি? সরল। সরল কি জিনিস? দেখো এখানে লিখছিলাম সময়ের সাথে যখন কোন বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে তখন তাকে দূরত্ব বলা হয়। দূরত্ব আর সরল প্রায় একই জিনিস, কিন্তু এখানে নির্দিষ্ট দিকের উল্লেখ করতে হবে। নির্দিষ্ট নির্দিষ্ট দিকে, নির্দিষ্ট দিকে সময়ের সাথে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে তখন তাকে সরণ বলে। সংজ্ঞা আসলে এভাবে সংজ্ঞাটা লিখে দেওয়া, সরণের একক মিটার, মাত্রা এর, এবং সরণ হলো যেহেতু এখানে দিকের উল্লেখ আছে সুতরাং সরণ হলো আমাদের কি রাশি? ভেক্টর রাশি। আমি আগেই বুঝাইছি যে স্কেলার রাশির দ্বারা এবং ভেক্টর রাশির দ্বারা। এখন আসুন সরণ এবং দূরত্ব। যেমন মনে করো এটা হলো তোমার বাসা, এটা হলো তোমার স্কুল। তুমি বাসা থেকে যাত্রা শুরু করে এই পথ ঘুরে ঘুরে এই জায়গা আসো, আর এটা হলো তোমার আদি অবস্থান, এটা আদি অবস্থান, আর এইখানে এটা হলো তোমার শেষ অবস্থান, শেষ অবস্থান। এটা হলো তোমার বাসা থেকে স্কুলের সরাসরি দূরত্ব। এই যে যে সরাসরি দূরত্বটা, এই দূরত্বটাকে এইটাকে বলা হয় সরণ। সরাসরি অর্থাৎ আদি অবস্থান থেকে শেষ অবস্থানের যে মিনিমাম ডিস্টেন্সটা পাবো, মিনিমাম ডিস্টেন্সটাই হলো আমাদের সরণ। আর দেখো এইখান থেকে তুমি বিভিন্ন পথ অতিক্রম করে দেন তুমি স্কুলে আসছো, এইটা হবে আমাদের দূরত্ব। তাই এইরকম যদি এমসিকিউতে আসে অবশ্যই তোমরা দূরত্ব ও সরণ নির্ণয় করতে পারো। পঞ্চম বিষয় দেখো এখন বোঝাবো ধ্রুতি। ধ্রুতি কি জিনিস? ঠিক আছে, দূরত্বের পরিবর্তনের হারকে দূরত্ব বলে। দূরত্বের পরিবর্তনের হার, পরিবর্তনের হারকে দ্রুতি বলে। অর্থাৎ দূরত্বকে তুমি যখন যখন সময় দ্বারা ভাগ করো
তখন আমরা দ্রুতি পাবো। অর্থাৎ দ্রুতি সমান লিখতে পারি দ্রুতি লিখবো দূরত্ব ভাগ হলো সময়। হার বললে যে কোনো কিছুর হার, হার বললে তুমি টোটালটাকে সময় দ্বারা ভাগ করলে হার পাই যাবে। অর্থাৎ দূরত্বের পরিবর্তনের হারকে দ্রুতি বলে। তাহলে দ্রুতি সমান আমরা কি লিখতে পারবো? দূরত্ব ভাগ দ্রুতি। এখন দেখো এককটা আমরা কিভাবে নির্ণয় করবো। অনেকেই আছে আমরা একক মুখস্থ করি, আসলে একক মুখস্থ করার জিনিস না। যেমন দূরত্বের একক আগে আমরা পড়ে আসছি মিটার, সময় একক সেকেন্ড। তাহলে মিটারকে যদি আমরা সেকেন্ড দ্বারা ভাগ করি তাহলে দ্রুতির একক পাবো। এটা আমরা সূচক ও লগারিদমের নিয়ম অনুসারে লিখতে পারি। এর পাওয়ার এক আছে, এটা আমরা ইনভার্স দিয়ে লিখতে পারি, অর্থাৎ এম এস ইনভার্স 1। এটা হলো দ্রুতির একক। আর মাত্রাটা আমরা কেমনে নির্ণয় করতে পারি? মাত্রা দেখো, মাত্রা মুখস্থ করার বিষয় না। মাত্রার উপরে হলো দূরত্ব, দূরত্বের মাত্রা হলো এল। আর সময়ের মাত্রা হলো টি। তাহলে এটাকে লিখতে পারি এল টি ইনভার্স 1, অর্থাৎ দ্রুতির মাত্রা হলো এল টি ইনভার্স 1। যেহেতু দেখো দ্রুতির ক্ষেত্রে আমাদের কিন্তু কখনো নির্দিষ্ট সময়ের উল্লেখ নাই, সুতরাং দ্রুতি আমাদের একটা কি স্কেলার রাশি। স্কেলার রাশি। তারপর আসো স্মরণ। স্মরণটা কি? বেগ, বেগ জিনিসটা আমরা ইতিপূর্বে কিন্তু স্মরণ শিখে আসছি। স্মরণে পড়ছিলাম যে নির্দিষ্ট দিকে অবস্থানের পরিবর্তনকে কি বলা হয়? স্মরণ বলা হয়। আর এখন আমরা দেখব যে বেগটা কি? নির্দিষ্ট দিকে, নির্দিষ্ট দিকে বস্তুর স্মরণের হার, স্মরণের হারকে, স্মরণের হারকে বেগ বলে। বেগ অর্থাৎ আমি আগেই বুঝাইছি যে হার বললেই আমরা কি দ্বারা ভাগ করবো? সময় দ্বারা ভাগ করবো। অর্থাৎ হার বলতে বোঝায় এক সেকেন্ডে কতটুকু স্মরণের পরিবর্তন ঘটবে, সেটাই হলো তোমার বেগ। এখন আসো বেগ সমান লিখতে পারি কি? আমরা বেগ সমান লিখতে পারবো স্মরণকে যদি আমরা সময় দ্বারা ভাগ করি তাহলে আমরা বেগ পাই। স্মরণ ভাগ সময়, স্মরণ ভাগ সময়। এখন দেখো বেগের একক নির্ণয়টাও অনেক ইজি। আমরা পূর্বে শিখে আসছি, দেখো এককটা কি হবে। পূর্বে দেখছি একটু আগে স্মরণের একক হলো তোমার মিটার, আর এখানে সময়ের একক হলো সেকেন্ড। তাহলে এটাকে আমরা লিখতে পারি এম এস ইনভার্স 1। আবার মাত্রা দেখো, মাত্রা কিভাবে লিখতে পারি? মাত্রা উপরে হলো স্মরণ, স্মরণের মাত্রা হবে এল, নিচে হলো সময়, সময়ের মাত্রা হলো টি। এটাকে লিখতে পারি এল টি ইনভার্স 1। তাহলে আমাদের বেগের একক হলো এম এস ইনভার্স 1, মাত্রা হলো এল টি ইনভার্স 1। অনেক স্টুডেন্ট আছে এই এককগুলো মুখস্থ করতে যায়, অনেক হিমশিম খাওয়া যায়। একক মাত্রা, এই একক মাত্রা কখনো মুখস্থ করা লাগবে না। তুমি এইভাবে কয়েকটা একক মাত্রা জানলেই হবে। দেখো এই কয়টা একক মাত্রা জানতে হবে। ভর, ভরের মাত্রা হলো তোমার বড় হাতের এন। তারপরে দৈর্ঘ্য, দৈর্ঘ্য বা স্মরণ, এটা মাত্রা হলো এল। আর সময়ের মাত্রা হলো টি। পৃথিবীর যত মাত্রা আছে ম্যাক্সিমাম মাত্রায় তোমার এই তিনটার ভিতরে সীমাবদ্ধ। এম এল টি, এম এল টি বই ঘাটাঘাটি করে দেখো এর বাইরে আর একটা মাত্রাও পাবা। সুতরাং তুমি যদি এই তিনটার মাত্রা মনে রাখো, আমাদের মাত্রা নির্ণয় করা নিয়ে কোনো হিমশিম খাইতে হবে না। আমরা এরকম সূত্র থেকে একক এবং মাত্রা নির্ণয় করতে পারবো।
দেন আমরা বুঝবো দেখো ত্বরণ ও মন্দন। ত্বরণ জিনিসটা কি আর মন্দন জিনিসটা কি, তোমরা এইসব বিষয়ে জানো, তারপরেও আমি তোমাদেরকে, যাতে তোমরা আবার প্রথম থেকে শুরু করো এবং 4 মাস পরে ভালো একটা রেজাল্ট গেইন করতে পারো। দেখো তোমরা তোমাদের সময়গুলো নষ্ট করে দাও। তোমাদের, আমাদের সবাই পিতামাতা কি করে অনেক কষ্ট করে টাকা পয়সা উপার্জন করে আমাদের পিছিয়ে খরচ করে, দেন ওই টাকা আমরা খরচ করি। এখন আমরা যদি তাদের প্রতিদানটা না দিই তাহলে আসলে আমরা তাদের সাথে কি বেইমান করা হয়ে যাবে। সুতরাং তোমাদের সামনে যে টাইমটা আছে এই টাইমটা অন্যদিকে নষ্ট না করে পড়াশোনা করো। দেখবে যে যখন তোমার ভালো রেজাল্ট হবে না বা খারাপ রেজাল্ট করছো, বা তোমার মনে মনে করো তোমার ইচ্ছা ছিল যে আশা ছিল তুমি A+ পাও, সেইখান থেকে তোমার রেজাল্টটা তোমার সুন্দর হয়নি, দেখা যাবে তখন তুমি নিজেই ডিপ্রেসড হয়ে যাও। দেখবো যে একজন তোমারই একজন বন্ধু, তুমি যার সাথে ঘুরছো 2-3 বছর, 2-3 বছর ঘুরছো, সে A+ পাইছে আর তুমি A+ পাও, দেখা যাবে যে তোমাদের মাঝে একটা ডিস্টেন্স তৈরি হয়েছে। দেখা যাবে যে সে ভালো একটা কলেজে ভর্তি হয়ে গেছে, তুমি একটা নিম্নমানের একটা কলেজে ভর্তি হয়েছো, সে তোমার খোঁজ খবর নিতেছে না, তুমিও লজ্জায় তাকে কি করতেছ না, ফোন দিতেছ না। প্লাস দেখা যাবে যে তোমার আত্মীয় স্বজনরা তোমার থেকে দূরে সরে যাবে, খারাপ রেজাল্ট হবে। সুতরাং মা বাবার অনেক বড় প্রত্যাশা, এই প্রত্যাশা নিয়ে তোমার পিছনে ইনভেস্ট করতেছে, টাকা ইনভেস্ট করতেছে। মা বাবা চায় না যে সন্তান ভালো একটা পজিশন যায়, তোমাদেরকে কামাই করে খাওয়া বা ওটা একদিন সেটা একদিন। তুমি যদি সফল হও মা বাবা সফল হয়ে যাবে। সুতরাং চেষ্টা করো এখন যে সামনে যে টাইমগুলো আছে সেই টাইমগুলো প্রপারলি ইউটিলাইজ করার। অনেক সময় আছে, এখনো তোমাদের প্রায় 4.5 মান্থ টাইম আছে। এই সময়ের ভিতরে ইচ্ছা করলে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত বই ডিভাইস দিয়ে ভালো রেজাল্ট করা যায়। অনেকেই আছে আমারই দেখা, অনেকে যারা 1 মাস 2 মাস করে ভালো রেজাল্ট করতে পারছে। তো অবহেলায় সময় নষ্ট না করে, ফোনের পিছিয়ে সময় নষ্ট না করে তোমরা পড়াশোনায় মন দাও। আর আমি যেভাবে পড়াচ্ছি তোমরা বিশেষ করে যখন আমার ক্লাসগুলো দেখবা তখন চেষ্টা করবা খাতা কলম বইটা নিয়ে বসা এবং প্রত্যেকটা বিষয় বই থেকে এবং আমার এই লেকচার থেকে তোমরা বুঝে নেওয়ার ট্রাই করো। দেখো তরল ও মন্দ, তরল জিনিসটা কি? তরল, তরল হলো বেগের পরিবর্তনের হারকে তরল বলে। বেগের পরিবর্তনের হার, বেগ নির্দিষ্ট কি, নির্দিষ্ট বেগে বেগের পরিবর্তন হারকে ত্বরণ বলে। বেগের পরিবর্তনের হার অর্থাৎ বেগের পরিবর্তন, বেগ বৃদ্ধিও পাইতে পারে, বেগ কি হতে পারে, বৃদ্ধি পাইতে পারে, আর বেগ কি পাইতে পারে, হ্রাস পাইতে পারে। অর্থাৎ বেগ যখন হ্রাস পায়, বেগ যখন হ্রাস পাবে সেটাকে বলবো আমরা মন্দন, আর যখন বেগ বৃদ্ধি পাবে সেটাকে বলবো আমরা তখন ত্বরণ। যেমন মনে করো এইখানে একটা গাড়ি, এই গাড়িটা মনে করো ইউ আদি বেগ নিয়ে, শুরুতে যে বেগটা থাকে এটাকে আদি বেগ বলা হয়, ইউ আদি বেগ। টি সময় পর এখানে যাত্রা করলো, টি সময় পর মনে করো গাড়িটা এখানে আসলো, এখানে আসলো টি সময় পর আসার শেষ বেগ হয়ে গেল v। তাহলে বেগের পরিবর্তনটা কত হলো, বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন হবে শেষ বেগ মাইনাস আগের বেগ, অর্থাৎ ভি মাইনাস ইউ। আমি সূত্রে লিখছি
যে নির্দিষ্ট দিকের বেগের পরিবর্তনের হার সংজ্ঞা। বেগের পরিবর্তনের হার, এটা হলো তোমার বেগের পরিবর্তন। আর হার বলতে আমি আগেই বুঝাইছি যে হার বলতে আমরা কি করব, যতটুকু টাইম লাগবে সেই টাইম ধরে কি করব, ভাগ করবো। তাহলে এর ভাগ করলে আমরা এই হার পাই কি, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। অর্থাৎ এইটাই হলো আমাদের ত্বরণ। ত্বরণ কে সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এ সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই, অর্থাৎ শেষ বেগ মাইনাস আদি ইউ ডিভাইডেড বাই টি। বেগের পরিবর্তন করে তাকে সময় দ্বারা ভাগ করলে কি হবে, ত্বরণ পাবো। যেহেতু এখানে বেগ বৃদ্ধি পাচ্ছে, এটা ত্বরণ, অর্থাৎ ত্বরণের ক্ষেত্রে এই মানটা আসবে পজিটিভ, এই মানটা পজিটিভ আসবে ত্বরণ। আর যখন মন্দন ঘটে, বেগ যেহেতু হ্রাস হয়, মন্দনের ক্ষেত্রে এই মানটা কি আসবে, মন্দন। এখন আসুন, এই যে প্রত্যেকটা বিষয় শিখলাম, দূরত্ব, সরণ, দ্রুতি, বেগ, ত্বরণ, মন্দন, এই প্রত্যেকটা বিষয় সরণের সময়ের সাথে যে কিভাবে পরিবর্তিত হচ্ছে, এই প্রত্যেকটা যে দূরত্ব বনাম সময় অথবা সরণ বনাম সময়, দ্রুতি বনাম বেগ, দ্রুতি বনাম সময়, বেগ বনাম সময়, ত্বরণ বনাম সময়, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা গ্রাফ আছে। আমি দ্বিতীয় লেকচারে তোমাদেরকে এই গ্রাফ গুলো নিয়ে আলোচনা করবো এবং এইখান থেকে তোমাদের কি টাইপের ম্যাথ থাকে সেই ম্যাথ গুলো আলোচনা করার ট্রাই করবো। সুতরাং আজ এই পর্যন্তই। তোমাদের সামনে লেকচারে আমি এগুলোর যে গ্রাফ গুলো আছে এই গ্রাফ গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব।